আমরা আলোচনা করব এনসিপির মধ্যে যা যা ঘটেছে সেগুলো নিয়ে, সেটা কেন ঘটলো, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জিনিসগুলো কি আমাদের ধারণা দেয় যে দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এনসিপি এখন রাজনৈতিক দল, তারা কেমন করবে, তাদের ভবিষ্যতে আমরা কি দেখতে পারি অ্যাটলিস্ট এই মোমেন্টে দাঁড়িয়ে। আমি বলছি না এই মোমেন্টে দাঁড়িয়ে দেখাটাই সঠিক প্রমাণিত হবে, কিন্তু অন্তত এই মুহূর্তটা আমাদের কি ধারণা দেয় সেটা নিয়ে কথা বলতে চাই। অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে বা আমাদের সামনে হাজির হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পরম্পরাগুলো যদি মনে রাখি, জনাব হযরত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন 11 মার্চে সেনাপ্রধানের সাথে, উনি অবশ্য সেনাপ্রধান বলেননি, তিনি তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চাপ দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে মেনে নেওয়ার জন্য, এরকম একটা কথা বলেন, এবং আমরা ধারণা করতে পারি আসলে অল্প সময়ের মধ্যেই ঘটনাটা কি হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে প্রচুর আলোচনা আছে এবং আমরা ইঙ্গিতে বুঝতে পারি এটা আসলে সেনাপ্রধানের সাথেই বৈঠকটা হয়েছিল। তারপরে নেত্র নিউজ একটা নিউজ করে, যেখানে সেনা আন্তঃবাহিনী যে যোগাযোগ রক্ষা করে, যে পাবলিক যে কমিউনিকেশন করে আইএসপিআর, তাদের কিছু সূত্রের উদ্ধৃতি দিয়ে কিছু মন্তব্য আসে এবং সেটা সেনা সদর প্রতিবাদ করেনি। তাতে আমরা বুঝতে পারি যে এটা এন্ডোর্স করছে। সেখানে আমরা জানতে পারি সেনাপ্রধান আসলেই হাসনাত এবং সার্জিসের সাথে কথা বলেছিলেন এবং সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে এসেছিল। এরপর জনাব সার্জিস আলম একটা স্ট্যাটাস দেন যাতে ফ্যাক্টসগুলো মোটামুটি একই থাকে, কিন্তু ট্রুথ, আমি আগেও বলেছি যে যারা হাসনাত এটাকে যেভাবে ফ্রেম করার চেষ্টা করেছেন বা তার আন্ডারস্ট্যান্ডিং যেমন ছিল, জনাব সার্জিসের আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ আ বিট ডিফারেন্ট, যে এটা কোনো চাপটাপ ছিল না। তিনি বলছেন যে উনি অনেক বোল্ড ছিলেন, কিন্তু এটা আসলে তার অপিনিয়ন তিনি জানাচ্ছেন, এইভাবে বলা হচ্ছিল। এরপর ইনফ্যাক্ট এই দলটার মধ্যে যা যা ঘটলো এবং জনাব হাসনাত যা বলেছেন, যা করেছেন, সেটার সব কিছু নিয়েই আমরা একটু কথা বলতে চাই। একটা বিস্তারিত রিপোর্ট এসছে ডেইলি প্রথম আলোতে, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসনাত ও সার্জিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি, অসন্তোষ। এর মধ্যে সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন জনাব হান্নান মাসুদ, কারণ এখানে বেশ কিছু তথ্য আমাদের সামনে আসছে এই রিপোর্টে, যেগুলো আসলে তাদের অভ্যন্তরীণ একটা গ্রুপে আলোচনা হয়েছে বা তাদের কোনো কোনো নেতা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানিয়েছেন। কিন্তু জনাব হান্নান মাসুদের এই মন্তব্যটা জনাব সার্জিসের স্ট্যাটাসের পর এটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলছেন, উনি জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক, তিনি বলছেন এসব কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? একদম উনি আবার বলছেন, প্রকাশ্যেই বলছি। জনাব হান্নান মাসুদের কি এভাবে প্রকাশ্যে বলার উচিত হয়েছে? বা দুজনের একজন মিথ্যা বলছেই, ইজ ইট দ্যাট? আমরা একটু যদি আলোচনা করে নেই, ঘটনা এগুলো ঘটেছে, চিফ যেভাবে বলেছেন এটা সার্জিসের কাছে মনে হতেও পারে যে এটা কোনো চাপ না, এটা তার অভিমত তিনি জানাচ্ছেন। আবার একই বক্তব্য আমাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা চাপ এবং উনি আমাকে জোর করছেন। এটা পারসেপশন ভ্যারি করতে পারে, কারণ সার্জিসও কোনো ডিফারেন্ট কোনো ফ্যাক্ট সামনে আনেননি। হাসনাতের কোনো বক্তব্যকে উনি কিন্তু মিথ্যা বলেননি, ঘটনাগুলো সব একই ঘটেছে। সো দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হান্নান মাসুদকে আমরা চিনি, এই মুভমেন্টে হান্নানের মানে গণঅভ্যুত্থানে তার রোলের কথা জানি, এই দলেও উনি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, কিন্তু তার এই মন্তব্যটা এইভাবে প্রকাশ্যে করা অদ্ভুত, অবিশ্বাস্য মনে হতে পারে, বাট ইট হ্যাপেন্ড। আবারও বলছি, কেন হচ্ছে সেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব। এর মধ্যে যেটা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আলোচনা হয়েছে, এর মধ্যে নামই আছে যে খালেদ সাইফুল্লাহ নামের একজন নেতা লিখেছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন, ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য যখন যা কিছু করে বেড়াচ্ছেন সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। এখানে একটা কথা উনি গুরুত্বপূর্ণভাবে বলেছেন, ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য। ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো, আমি সেই জায়গায় আসবো। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দেন। বুঝতে পারছি আমরা। আরেকজন বলছেন, একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না, দলের কথাও ভাবতে হবে। আরেকজন লিখেছেন, গত সাধারণ সভায় আলাপ উঠেছিল ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজেরা আরও বেশি অ্যালাইন হয়, কিন্তু কে শুনে কার কথা? এখানে আরেকজনের নাম সাইফুল্লাহ হায়দার,
আমাদেরকে ডেকে আপনারা জানিয়ে দিন, আমরা অনেক পপুলিস্ট, এভাবেই রাজনীতি করব, ইচ্ছা হলে থাকেন, না হলে চলে যান। আরেকজন লেখেন দল গোল্লায় যাক, ওনারা অলওয়েজ লাইমলাইটে থাকতে হবে। আমরা মন্তব্যের প্যাটার্নকে খেয়াল করছি, আমরা খুব বেশি এই আলোচনায় ঢুকছি না। এই প্রেক্ষাপটে জনাব হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এটা আসলে বলা হয়তো জরুরিও ছিল, কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে যেই ভাষায় স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটা নিশ্চিতভাবেই তাদের দল এবং দলের প্রতি একটা নেগেটিভ পারসেপশন বিভিন্ন দিকে তৈরি হয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা থাকতে পারে। জনাব পাটোয়ারি এটাকে একটু কঠোর ভাষাতেই বলেছেন, মানে দলের মধ্যকার, মানে জনাব পাটোয়ারির মতো মানুষও আমি জানি না জানতেন কি না যে ধরনের একটা মিটিং হয়েছে, যিনি দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমি পরপর দুদিন নাগরিক পার্টির এনসিপির দুজন গুরুত্বপূর্ণ নেতার সাথে টকশোতে ছিলাম, দুটো ভিন্ন চ্যানেলে, এবং প্রকাশ্যেই একটা টকশোতে প্রকাশ্যেই এনসিপির নেতা বলেছেন যে এটা কোনোভাবেই তাদের দলের সিদ্ধান্ত নয়। আমি অবশ্য এখনও এনসিপির অফিসিয়াল কোনো স্টেটমেন্ট অ্যাবাউট হাসনাত আবদুল্লাহ's স্ট্যাটাস আমার সামনে অন্তত আসেনি। এটা দেরি হচ্ছে তাদের, এটা আসলে যদি না এসে থাকে এটা আরও আগেই ক্ল্যারিফাই করা দরকার ছিল, কারণ দল এটাকে কীভাবে দেখছে। তো তিনি অন রেকর্ড বলেছেন যে এটা আসলে দলের দল এটাকে এন্ডোর্স করছে না এবং দলের পক্ষ থেকেও তারা সেখানে যাননি। তাহলে আমরা খেয়াল করি মোটা দাগে তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো, হাসনাত সার্জিস আলাদাভাবে যোগাযোগ করে, মানে তাদেরকে ধরে টরে নিয়ে গেছে বা ডেকে নিয়ে গেছে এরকম না, তারা যোগাযোগ করে সেনাপ্রধানের সাথে দেখা করেছেন, তারা এই আলাপগুলো করে এসছেন, অথবা তাদেরকে যদি সামন করে নিয়েও যাওয়া হয় বা আমন্ত্রণ করে নিয়েও যাওয়া হয়, এই প্রত্যেকটা পদক্ষেপ অন্তত তাদের একটা কোর কমিটি আছে, সেই কমিটির জানার কথা ছিল যে আমাদেরকে ডাকা হয়েছে, আমরা যাচ্ছি, কী বিষয়ে আলোচনা হতে পারে, কি বলবো আমরা, কি করব, তাদের একটা যাওয়ার আগেই একটা বৈঠক হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল খুব স্বাভাবিকভাবেই। সেটা তারা করেননি, তারা গেলেন, তারা এসে এমনকি ফেসবুক স্ট্যাটাসে দেয়ার আগ পর্যন্ত সম্ভবত খুব গুরুত্বপূর্ণ অনেকেই জানতেন না তারা এই কাজটা করেছেন। মানে তো অবিশ্বাস্য ব্যাপার, দুজনের একজনও অন্তত কোর কমিটি, আমরা এখনও জানি না তাদের ডিসিশন মেকিং কীভাবে হয়, আমি ধরে নিচ্ছি তাদের একটা কোর কমিটি আছে যেটার কথা তারা বলেন সেটাই নেয়, ফিরে এসে অন্তত তাদেরকে তো ব্রিফ করার কথা ছিল, তারপর সেটা নিয়ে কী করবেন না করবেন। নট অনলি দ্যাট, এত বড় একটা ব্যাপার ফেসবুকে দেওয়ার জন্য জনাব হাসনাত আবদুল্লাহর কিন্তু দলের সাথে আলোচনা করা দরকার ছিল। উনি কি করেছিলেন? আচ্ছা, যদি করে থাকেন এবং দল যদি বলে স্ট্যাটাস দাও, কোর কমিটি বা টপ যে লিডারশিপ আছে তারা, তো ভয়ঙ্কর কথা। তাহলে এই দল কি মনে করে, একটা রাষ্ট্র, একটা স্টেট কিভাবে ফাংশন করে, রাজনীতি কিভাবে করতে হয়, কি বোঝে তাহলে? আর যদি দল না জেনে থাকে, সেই দলের দুজন মুখ্য সংগঠকের একজন এবং জরুরি কথা সবচেয়ে পরিচিত ফেসদের একজন এইরকম একটা ভয়ঙ্কর অভিযোগ নিজে নিজে দিয়ে দিলেন, নিজে নিজে এরকম করে ফেলা যায়, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ নিচ্ছেন তারা। আবার জনাব সার্জিস আলম, আমি সার্জিসের এবারকার স্ট্যাটাসটাকে আমার কাছে টু সাম এক্সটেন্ট, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এটা দলের প্রতি কিছুটা সহানুভূতি তৈরি বা অ্যাটলিস্ট ডিএসকালেট করা মিলিটারির সাথে টেনশনকে, সেই হিসাবে কাজ করবে। সুতরাং তিনি আলাপ করে দিয়েছেন কিনা জানি না, তিনি আলাপ না করেও যদি দিয়ে থাকেন, স্টিল এটা কিছুটা ডিএসকালেশন হয়েছে। যেমন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে এটাকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন, এটার মাধ্যমে এটাকে ডিজোন করার যে টেন্ডেন্সি সেটা, এবং জনাব হান্নান মাসুদের মতো একজন মানুষ প্রকাশ্যে দুজনের একজন মিথ্যা বলছেন, দুজনের একজন মিথ্যা না বলতেও পারেন, কারণ আসলে ওই যে বলেছে, আমি একটু আগেই ব্যাখ্যা করেছি, কিন্তু উনি প্রকাশ্যে এসে আবার এই কথাটা বললেন। তাহলে কি জনাব হান্নান মাসুদের এই দুজনের প্রতি কোনো ক্ষোভ আছে যে উনি প্রকাশ্যে এই দুইজনকে মানুষের সামনে হিউমিলেট করতে চাইছেন? এই প্রশ্নগুলো যৌক্তিকভাবে আসবে, খুব স্বাভাবিকভাবেই আসবে। আর সোফার যা হয়েছে, আমি ধারণা করছি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে যে এটা আসলে দলের সর্বোচ্চ পর্যায়ে বা জানতো না, তাদের যাওয়া, তাদের বৈঠক করে আসা, তাহলে তারা যে এটা করলেন তাতে গ্রুপে যে আলাপগুলো হচ্ছে প্রায় প্রত্যেকে একই কথা লিখছেন যে ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য তারা এই কাজগুলো করছেন, ব্যক্তিগত রাজনীতি, এই শব্দটাও কেউ কেউ লিখেছেন। তার মানেটা হচ্ছে এই পারসেপশন কি আছে যে জনাব হাসনাত এবং জনাব সার্জিস
তাদের ব্যক্তিগত রাজনীতি করছেন। যদিও কেউ কেউ বলছেন যে তাদের মধ্যে একসাথে মিটিংয়ে কথা হয়েছিল যে এই জিনিসগুলো আলোচনা ছাড়া এই ধরনের স্ট্যান্ড নেওয়া যাবে না বা পলিটিক্যালি খুব সিগনিফিক্যান্ট কিছু স্ট্যান্ড নেওয়া যাবে না, কিন্তু তারা করেছেন। তাহলে কি তারা ব্যক্তিগত রাজনীতি করছেন? প্রশ্ন আসবে। আমি একটা জিনিস মনে করি এই দুজনের ক্ষেত্রে, এই দুজন খুবই সামনের ফেস ছিলেন, সামনের মুখ ছিলেন প্রথম দিকে কোটা আন্দোলনের। আমরা হাসনাত সার্জিসকেই বেশি দেখছিলাম। হোয়াট হ্যাপেন লেটার, তাদের সাথে সরকারের এক ধরনের আলোচনা শুরু হয়, আলোচনা করেন। এটা চাপের প্রেক্ষাপটেই হয়েছে, আমি বলছি না তারা খুবই খুশি মনে তাদের নিজের সিদ্ধান্তে গেছেন, এটা আমরা বুঝতে পারি। তাদেরকে চাপ দিয়ে নেওয়া হয়েছে, চাপ অনেকেই দেওয়া হয়েছে, কিন্তু চাপ সহ্য করার সক্ষমতা সবার একই থাকে না। হাসনাত সার্জিস একটা পর্যায়ে সরকারের, তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকে এসে এই মুভমেন্টকে উইথড্র করছেন এই ধরনের ঘোষণা আমাদের সামনে দিয়েছিলেন, নিশ্চিতভাবেই চাপের ফলেই। কিন্তু যেটা হয় পরবর্তীতে এই নেতৃত্বটা, সামনের ফেসটা পাল্টে যেতে থাকে এবং জনাব নাহিদ আমাদের সামনে প্রধান ফেস হয়ে ওঠেন। তারপরে 6 জনকে যখন ডিবি ধরে নিয়ে যায় তখন আরও অনেকগুলো ফেস আমাদের সামনে এসে হাজির হয় যারা এই মুভমেন্টটাকে টেনে নিয়ে যান। ফলে ওই যে ওই সময় জনাব হাসনাত এবং জনাব সার্জিসের ওই জায়গা থেকে সরে আসা, তার ফলে কি সামহাউ তাদের এখন নিজস্ব যে ইমেজ আছে সেটাকে আরও বেশি বিল্ড করা, নতুন করে আরেকটু স্ট্রঙ্গার করা, সেই চেষ্টা তাদের দিক থেকে হয় বলেই কি তারা ব্যক্তিগতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেন? আমরা জনাব হাসনাত এবং জনাব সার্জিসকে অনেক সময় দেখেছি অনেক জায়গায়, আমি এগুলোর ব্যক্তিগতভাবে ভিডিও করেছি, অনেক বক্তব্য দিচ্ছেন, অনেক জায়গায় চলে যাচ্ছেন যেখানে আসলে মানে একটা সময় ছিল যে কখনো কোনো জায়গায় যাওয়া, ঝামেলা মেটানোর চেষ্টা করা, এগুলো হয়তো দরকার ছিল। কিন্তু শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার কয়েক মাস পরও তাদের এই ধরনের চর্চাগুলো ছিল। ফলে তাদের এই মনোযোগ ধরে রাখতে হবে, মনোযোগ আকর্ষণ করতে চান, এই ধরনের একটা মন্তব্য যে তাদের গ্রুপে এসছে, এটা হতেও পারে ওই কারণে, তাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কারণে। কুড বি, আই রিয়েলি ডোন্ট নো, হতে পারে। এখন আসলে মূল ব্যাপারটা কি, একটা রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হয়ে উঠতে চায়, তাদের, আমি বহুবার বলেছি, তারা ছোট, তারা তরুণ, তাদের বয়স লেট 20s, মিড 20s, আর্লি 30s, সুতরাং তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কেউ কখনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না। একটা দলের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য সেনাপ্রধানের সাথে বৈঠক করে তিনি একটা প্রাইভেট আলোচনাকে এভাবে প্রকাশ্য করে দিয়েছেন। এই যে ব্যাপারটা, এটার সৌজন্য, এটার নৈতিকতা এবং জরুরি কথা যেটা সিকিউরিটির প্রশ্ন, আমরা একটা দেশ কেমন দেখছি, কিভাবে দেখছি, আমরা কোন সিচুয়েশনে আছি, এবং এই সেনা প্রধানের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্লট তৈরি করার চেষ্টা করছেন যে তাকে দায়িত্বচ্যুত করতে হবে, তাকে অপসারণ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য, এই ধরনের ইঙ্গিত করা মানে কি, এগুলো তো তাদেরকে বুঝতে হবে। তারপর দলের মধ্যে আমরা যা দেখছি, আসলে একজন একজনের বিরুদ্ধে সামহাও লেগে আছেন এবং এক একজন আসলে এক একভাবে নিজের প্রতি মিডিয়ার মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন। যদি ইনফ্যাক্ট আমাদের দূর থেকে ব্যাপারগুলো এরকমই মনে হতে পারে, মনে হয়, তাহলে আসলে রাজনীতি এনাদেরকে দিয়ে হবে এটা মনে করার কোনো কারণ নেই। এমনিতেই এই দলটাকে নিয়ে প্রচুর সমালোচনা শুরু হয়েছে, তাদের এক্সট্রাভ্যাগেন্ট বিভিন্ন ক্ষেত্রে নানান রকম প্রোগ্রাম, তাদের যাওয়া। এই যে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার আগে একটা নিউজ হচ্ছে, জনাব সার্জিস উড়োজাহাজ থেকে নেমেছেন, একটু খুব বেশি এক্সপেন্সিভ কিছু না, এবং সময় বাঁচিয়ে উড়োজাহাজে যাওয়া, দ্যাটস ফাইন, উনি তার প্রাইভেট জেটে যান নাই, কিন্তু প্রায় 150 গাড়ির বহর নিয়ে, শতাধিক তো বটেই, অনেক জায়গায় দেখা যায় প্রায় 150 গাড়ির বহর নিয়ে তিনি গেছেন। এরকম নানান ইস্যুতে বিরাট এক্সপেন্সিভ ইফতার পার্টি, তাদের অফিসের এক্সপেন্স নিয়ে আলোচনা আছে, এটা নানান ক্ষেত্রে তারা হেলিকপ্টারে করে জানাজা পড়তে যাচ্ছেন, এরকম নানান রকম ইস্যু যখন থাকে তখন আসলে এই সমালোচনা চলে। তার মধ্যে তাদের ইন্টারনালি তাদের মধ্যে আসলে লিস্ট একটা কোহেশন, একটা পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকতে হবে, নিজেদের পরস্পরের মধ্যে ব্রাদারহুড থাকতে হবে, কমরেড ফিলিং থাকতে হবে। আমার ভাই ভুল করে ফেলেছে, হাসনাত যদি ভুল করে, হান্নান মাসুদ প্রকাশ্যে সেগুলো নিয়ে কথা না বলে, হান্নান মাসুদদের উচিত এটাকে অন্তত প্রকাশ্যে, রাজনীতি এরকমই, প্রকাশ্যে সেগুলোর অন্তত একটা তাকে সেভ করার চেষ্টা করা। বকাছকা যে কথা উনি লিখেছেন, এগুলো নিয়ে যদি তার প্রশ্ন থাকে, ঝগড়াঝাটি থাকে, সেগুলো ভেতরে করবেন, কিন্তু না, তারা প্রকাশ্যে এগুলো করছেন। আমি আসলে এই দলটা যেভাবে করছেন, যা করছেন,
এবং সবচেয়ে বড় কথা হলো একটা দল এত সেন্সিটিভ ইস্যু কেউ ধরতেই পারছেন না এবং তিনি তার মতো করে এই সেন্সিটিভ ইস্যু হ্যান্ডেল করার চেষ্টা করছেন, পাবলিক করার চেষ্টা করছেন, কারো না কারোর সাথে যোগসাজশের চেষ্টা করছেন। এগুলো আসলে খুবই ডিজাস্টারাস। নতুন দলটার ভবিষ্যৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত এই সিচুয়েশনে তারা যা করলেন খুবই হতাশাজনক আমার কাছে মনে হয়। আমি খুব খুশি হব আমি ভুল প্রমাণিত হলে, কিন্তু আমি সত্যিকার অর্থেই তেমন কোনো আশা দেখি না যদি এই লেভেলের বিষয়কে তারা ভবিষ্যতে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে না পারেন। আর এই একটা ঘটনাই আসলে তাদের অবস্থা বোঝায়। সেই বিবেচনায় আমি খুব আশাবাদী নই। আর বিশেষ করে একটা ঘটনা আছে, আমি আমার একটা লেখায় লিখেছিলাম, বলেছিলাম হয়তো, এনারা তরুণদের একটা শক্তির জায়গা আছে, ভীষণভাবে আছে, কিন্তু এখানকার নেতৃত্ব প্রায় সবাই সমবয়সী, প্রায় কাছাকাছি বয়সী। প্রধান যিনি নেতৃত্ব, আমি প্রায় বহুবার বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, দ্য পোস্টার বয় অফ জুলাই অ্যান্ড অগাস্ট আপরাইজিং। কিন্তু তারপরও জনাব নাহিদ তাদেরই বন্ধু, তাদের সাথেই ছিলেন, একই রকম বয়সী। আমি বিশ্বাস করি তার যথেষ্ট জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য আছে, কিন্তু তারই তো বন্ধু, কিছুদিন আগেই তো একেবারেই বন্ধু ছিলেন। ফলে ঠিক জানি না বাংলাদেশের মতো দেশে একেবারে এইরকম কিছু সমবয়সী মানুষ, যেখানে একটা ক্যারেক্টার যে টু সাম এক্সটেন্ট, আমি বলছি না কাল্ট হতে হবে, টু সাম এক্সটেন্ট কাল্ট না হলেও যাকে সবাই খুব গভীরভাবে অ্যাকসেপ্ট করে, তার সাথে ডেমোক্রেটিক ডিবেট হবে, কিন্তু যার সর্বোচ্চ একটা জায়গা, তার সব কিছুর প্রতি একটা আস্থা আছে, যার প্রতি এক ধরনের অবিডিয়েন্স আছে, এরকম কিছু ছাড়া একটা দল দাঁড়াবে কি না আসলে এই আমরা এনসিপিকে দেখেই ভবিষ্যতে বুঝতে পারবো। অন্তত প্রাথমিকভাবে মনে হচ্ছে এটাও তাদের একটা মেজর সংকট। আজ জুলাই শুরু হলো, আমাদের যে গণ অভ্যুত্থান হলো 2024-এ, এটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি। এ কারণেই আমরা আদর করে আগস্টের 5 তারিখকেও জুলাইয়ের মধ্যে হিসাব করি। 36 জুলাইয়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে 1 বছর হয়ে গেল প্রায়। ইনফ্যাক্ট 5 তারিখ আমরা সত্যিকার অর্থেই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের 1 বছর পূর্তি দেখব। কিন্তু এই লড়াইটা এই জুলাই থেকেই আমরা বিবেচনা করেছি, আমরা 1 বছর পূর্তির দিকে এগোচ্ছি। যেটা হয়, আমরা 1 বছর পূর্তির দিকে যখন আগাই, তখন আমাদের কনসাসে সাবকনসাসে এক ধরনের হিসাব নিকেশ থাকে। আমি চারপাশে এখন শুনছি, আমরা কি এই কারণেই চেয়েছিলাম, আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম, সেটা পেরেছি, আমরা কেমন দেখব। এবং কেউ আওয়ামী লীগের এরা দোসর, একদম সোজা সাপটা কথা যেই বলবে আমরা আগেই ভালো ছিলাম, এই কথাও কেউ বলার এখন চেষ্টা করছেন গর্ত থেকে মুখ তুলে। আসলে কেমন আছি, অনেক বিস্তারিত আলোচনা, অত বিস্তারিত আলোচনা করতে চাই না। জুলাইয়ের প্রথম দিন আজকে জাস্ট কয়েকটা কথা একটু বলে রাখতে চাই, বিস্তারিতভাবে আলোচনা করব। ইনফ্যাক্ট এই মাসে আমরা যতটা সম্ভব আমাদের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করব। আমরা অনেকেই হতাশ আছি, মানে শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে, আমি তাদের কথা বলছি। শেখ হাসিনা বিরোধী শক্তি যারা আছেন তাদের মধ্যে নানা রকম এজেন্ডা, নানান রকম এক্সপেকটেশন ছিল। এটাই হওয়ার কথা। আসলে বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম মানুষ এসে হাজির হয়েছেন। শেখ হাসিনা পতনের পরপর একটা ভিডিওতে আমি বলেছিলাম, এটা খানিকটা সময়ের প্রয়োজনে যে ছোট গল্প আছে জহির রায়হানের, সেটার মতো। মুক্তিযুদ্ধে কেন গেছে, মোটা জায়গায় অনেক বড় বড় কথা সবাই সেক্টর কমান্ডারকে বলে, কিন্তু যখন সেক্টর কমান্ডার চলে যায় তখন এক একজনের এক এক রকম কারণ। এমনকি এলাকার পাড়ার মাস্তানের পাছায় লাথি দিতে চাই, এই রকম কারণও সেখানে ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম ক্ষুব্ধতা তৈরি হয়েছিল। তারা তার সেই ক্ষুব্ধতার কারণেই মাঠে নেমেছেন। সামনে স্টুডেন্টরা ছিলেন এবং এই নেমে যাওয়ার পর সবাই একত্র হয়েছেন, হওয়ার পরে এই মুভমেন্টটা সফল হলো। এরপর এটা নিয়ে নানান রকম কথাবার্তা শুরু হলো, এটা নানান রকম থিওরিটিক্যাল বয়ান দেওয়ার চেষ্টা করলেন, কেউ বলতে চাইলেন এটা স্টুডেন্টদের একটা মুভমেন্ট যেটা সফল হয়েছে। আসলে স্টুডেন্টদের মুভমেন্টটা এরকমই হওয়ার কথা ছিল, এটা একটা কোটা বিরোধী মুভমেন্ট ছিল। তারা সরকারের চাকরি করতে চেয়েছেন, খুব ক্রুডভাবে বললে তারা শেখ হাসিনা সরকারের চাকরি করতে চেয়েছেন, এবং প্রশাসন, পুলিশ ছিল এইসব যারা চাকরি চান তাদের প্রধান চয়েস। মানে ব্যাপারটা এরকম, রাস্তায় যারা আন্দোলন করছেন, আজকে যাদেরকে আমরা নেতা দেখছি, এদের কেউ যদি পুলিশ হতেন, তিনি রাস্তায় সেই নেতাদেরকে পেটাতেন যারা বিরোধী দলের হয়ে লড়াই করছেন। যাই হোক,
এভাবেই এটা হয়ে যাওয়ার কথা। তিউনিসিয়া মডেলে এটাই হয় যে কোনো না কোনো একটা ক্ষোভের আন্দোলনে সবাই নেমে পড়ে, তাই হয়েছে। এখন এটাকে এক গ্রুপের ক্রেডিট ক্লেমিং, এক গ্রুপ আবার এটাকে বিপ্লব বানানোর চেষ্টা করেছে, করে একটা বিপ্লবী সরকার গড়ে দেশে একটা অ্যানার্কি তৈরি করে তারা ক্ষমতা দখল করে ফেলবেন, এরকম চিন্তা, অনেক রকম চিন্তা। প্রেসিডেন্টকে সরিয়ে ফেলো, সেনাপ্রধানকে সরিয়ে ফেলো, প্রক্লেমেশন দিয়ে ফেলো। কেউ আবার সংস্কার নিয়ে কারো মানে নির্বাচনকে পেছানোর এজেন্ডা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু অনেকে সেই এজেন্ডা না থাকলেও খুবই শিশুর মতো সরলভাবে রাষ্ট্রকে এত সরলভাবে তারা দেখেন, তারা মনে করেন এবারেই সব সংস্কার করে ফেলতে পারবো, এবং তাদের কেউ মনে করেন এবারের সংস্কারগুলো যদি করে ফেলতে পারে আমাদের ডেমোক্রেসি ফুল প্রুফ হয়ে যাবে। তাদের মধ্যে হতাশা আছে, কারণ সংস্কার তারা যা চান যেমনভাবে চান এবং জনগণের নামে চালিয়ে দেওয়া সংস্কার। আবারও বলছি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি বলছি না সংস্কারের প্রয়োজন নেই, সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু এই যে জনগণ সংস্কার চায় এবং সংস্কার ছাড়া শেখ হাসিনার পতন কেউ চাইতো না, এগুলো বাজে কথা। আর একদম একটা কমন জায়গা ছিল এই শেখ হাসিনা পতনের মুভমেন্টে, শেখ হাসিনাকে যেতে হবে। বাকি সব কিছুতে আমাদের বিভিন্ন রকম এজেন্ডা আছে, চিন্তা আছে, আমারও আছে, আপনারও আছে, প্রত্যেকের আছে। সেটাকে নিয়ে আমরা নিজের মতো করে আবর্তিত হয়েছে এবং সেটাই ইম্পোজ করার চেষ্টা করেছি। আমি বলছি না আপনার আমার চাওয়ার জনগণের কল্যাণ করবে না, করতে পারে, কিন্তু এটাই জনগণের চাওয়া ছিল, ওটার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। না, কেউ বলে শুধু একটা নির্বাচনের জন্য শেখ হাসিনার পতন হয় না, এগুলো সঠিক কথা না। আমরা যদি গণতন্ত্রকে সংখ্যার শক্তির কথা বলি, তাহলে সংখ্যা আসলে চেয়েছে দেশে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে, সেই জিনিসটা ছিল প্রধান চাওয়া, এবং সেই চাওয়াটা যদি ঠিকঠাক মতো না হয়, সেটা হয়নি বলে, শেখ হাসিনার সময় সেটা হয়নি বলেই সমস্যাটা তৈরি হয়েছে। এবং আমাদের এটা মনে রাখতে হবে, জনগণ ওই কারণেই একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন চেয়েছে, এবং একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি ক্রমাগত হতে থাকে, তাহলে শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে এত নিপীড়ক কেউ হয়ে উঠবে না। এই বেসিকগুলো মানুষ বোঝেন। এরপরও নিশ্চিতভাবেই কিছু সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক, আইনগত সংস্কার আমাদের লাগবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেমন দেখছি, আমি একটা আফসোস করি বাংলাদেশে যদি ডক্টর ইউনূসের, আবারও বলি, আমি বহুবার বলেছি, 5 তারিখ ডক্টর ইউনূস না হলে আমাদের বিপদ হতো। ওনার থাকাটা খুবই জরুরি ছিল। এটা মানে আমাদের যে চাপ, বিশেষ করে ভারতের যে চাপ, সেটা ঠেকানোর জন্য হি ইজ দ্য রাইট পারসন, এবং একেবারে তর্কাতীত, বিতর্কের ঊর্ধ্বের একজন মানুষ। এবং শেষ পর্যায়ে যেহেতু শেখ হাসিনা তাকে নিপীড়ন করছিলেন, জনগণ তার প্রতি খুবই সিম্প্যাথাইজড ছিলেন, সে কারণে এটা সঠিক ছিল। কিন্তু এই সরকারটা অত্যন্ত দুর্বল একটা সরকার। শেখ হাসিনার সময়ের নানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হিসাব করলেও আমি বলবো অত্যন্ত দুর্বল এবং ব্যর্থ একটা সরকার। এই সরকার আরো অনেক কিছু করতে পারতো, অনেক কিছু বাদই দেয়, সে তার রুটিন কাজগুলো, এমনকি আইন শৃঙ্খলা রক্ষার মতো রুটিন কাজগুলো করতে পারে, সে মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এবং আমি দাবি করি এটা, যেটা অত্যন্ত অফেন্সিভ শোনাবে, এবং এটা যদি হয় আমি এটা সত্য বলেই মনে করি, ধর্মের নামে তৈরি হওয়া মবগুলো সরকার ইচ্ছে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি, এগুলোকে কাজে লাগাবেন তারা কোনো একদিন সেই পরিকল্পনায়। শুধু সেটা না, এই সরকারের একটা অংশ নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দায় আছেন, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সেটা এখনো শেষ হয়ে গেছে বলা যাবে না, নির্বাচনকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় আছেন। সরকারের বাইরে থেকে কিছু লোকজন এই সরকারের অনেককে ইনফ্লুয়েন্স করে অনেক কিছু করার চেষ্টা করেছেন, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাটাকে যতটা সম্ভব দূরে রাখা যায়। এখন এ ধরনের সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার থাকতে পারে, কাগজে কলমে বলছি, কিন্তু এগুলো ঠেকানোর দায়িত্ব প্রধান উপদেষ্টার। তিনি দায়িত্বে আছেন, উনি স্টিয়ারিংয়ে আছেন। এই অত্যন্ত জটিল সময়ে তাকে খুব শক্ত হাতে দেশ চালানোর কথা যদি তিনি তারা চালাতে পারেন নাই। সো হতাশার জায়গা অনেক, এবং এই সরকারের কাছে আমি প্রায় বলি যে আমি কিছু বেঞ্চমার্ক চেয়েছিলাম, তারা কিছু নজির তৈরি করবেন, যেগুলো আমরা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকারকে দেখিয়ে বলবো, দেখো এগুলো কিন্তু বাংলাদেশে হয়েছিল, তোমাকে এগুলো করতে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন হজ ম্যানেজমেন্ট ওয়াজ এক্সেলেন্ট দিস ইয়ার। আমরা হজের মধ্যে কোনো কেওস দেখি নাই, আমরা হজ যাত্রী যেতে পারছে না, কান্নাকাটি করছে, এগুলো নিত্য নৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল, এটা হয় না, এটা একটা বেঞ্চমার্ক। এরকম অনেকগুলো বেঞ্চমার্ক আরও তৈরি করতে পারতেন, অনেকগুলো পারতেন, কিন্তু তারা আসলে করেন নাই, বরং তারা অনেক ক্ষেত্রে আমাদের আগের টিপিক্যাল নির্বাচিত সরকারগুলোর চাইতে অনেক বেশি খারাপ পারফর্ম করেছেন। যাই হোক, শেষ যদি বলা হয় প্রত্যাশা প্রাপ্তি কেমন হলো, মানে ওই শুরুর কথা, প্রত্যাশার উপর ডিপেন্ড করে যে আমাদের প্রাপ্তি আমাদের কাছে কেমন লাগবে, আমরা সন্তুষ্ট হব কি হব না। 5 তারিখের পর থেকে অনেকগুলো আলোচনায় আমি একটা কথা বলেছি, আমি এটা চেষ্টা করেছি আমাদের প্রত্যাশা কমিয়ে রাখানোর জন্য, কারণ আমরা এত বেশি প্রত্যাশা করছি। এক হচ্ছে যারা বিপ্লব মনে করে, বিপ্লবী সরকার টরকার করে সংবিধান বাতিল করে ক্ষমতা দখল করতে চেয়েছেন, তারা তো আছেন, তাদেরকে সরিয়ে রাখি। যারা এটাকে বিপ্লব মনে করেছেন, যাদের ওই
অসৎ নিয়ত ছিল না, তারাও যখন কেউ কোনো কিছুকে বিপ্লব মনে করেন তার কাছ থেকে এক্সপেক্ট অনেক বেশি করেন। সে কারণে প্রথম থেকে একটা লড়াই করেছে। আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন না, আপনারা জানেন যে ক্রমাগত এটা বিপ্লব না গণঅভ্যুত্থান, এই লড়াইটা টকশোতে করেছি, আলাদা ভিডিও করেছি, এটা কেন বিপ্লব না। কারণ বিপ্লবের কাছে আপনি যা চাইবেন সেটা গণঅভ্যুত্থানের কাছে চাওয়া যায় না। বিপ্লব অনেক বড় ব্যাপার। বিপ্লব সাকসেসফুল হবে কিনা, বিপ্লব দিনের শেষে মানুষকে ভালো রাখবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। চাইনিজ রেভলিউশনের পর চায়না ধ্বংসের মুখে নিয়ে গেছেন মাও জেদং, বরং পরবর্তীতে চায়না যা করেছে দেন জিয়াওপিং এর সময়, সেটাকে রাদার আমরা প্রতি বিপ্লবও বলতে পারি। কারণ অর্থনৈতিক ব্যবস্থা আস্ত একটা বুর্জুয়া ক্যাপিটালিস্ট সিস্টেম দিয়ে চায়না উন্নতি করেছে। সুতরাং বিপ্লব হলেই যে ভালো কিছু হবে নট নেসেসারিলি, এবং অনেক ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থাকে। যাই হোক, এটা বিপ্লব না, তাতে মানে বিপ্লব মনে করা বিপদ যেটা হয়েছে, আমরা অনেকে এত অলিক স্বপ্ন দেখেছি এবং এমন সব লক্ষ্য চিন্তা করেছি যেগুলো বাস্তবায়নযোগ্য না। আমরা যদি গণঅভ্যুত্থান মনে করতাম, অনেক বাস্তব স্বপ্ন দেখতাম এবং বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা ঠিক করতাম, ফলে আমাদের ফ্রাস্ট্রেশন এই জায়গায় হতো না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ফ্রাস্ট্রেটেড। আমি মনে করি যে শুরু থেকে যদি আমরা ঠিকমতো ডিল করতে পারতাম, আরও অনেক কিছু অর্জন করতে পারতাম। একটা গণঅভ্যুত্থানের যা যা অর্জন সেগুলো আমরা মিস করেছি অনেকগুলোই। তবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পথে যে প্রধান অবস্টিকাল, শেখ হাসিনা নামের একজন বর্বর স্বৈরাচার ছিলেন, তাকে আমরা খেদিয়েছি, তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। তিনি শুধু না, তার সাঙ্গপাঙ্গ সহ এই দেশ ছেড়ে চলে গেছেন। বিরাট অর্জন বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এটা একটা মাইল ফলক। যে কোনো স্বৈরাচারী শাসক স্বৈরাচারী হওয়ার আগে ভাববে এত সমর্থন ভারতের ব্ল্যাঙ্ক চেক নিয়ে ক্ষমতায় থাকা যায়নি। জনগণের শক্তির একটা প্রমাণ আমরা দিতে পেরেছি এবং তাকে সরানোর কারণেই আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে পারবো। আমরা কেউ সন্তুষ্ট না, আমরা আলাপ আলোচনা করব, বিতর্ক করব, ঝগড়াঝাটিও করতে পারি, কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। যেসব জিনিস আমরা কাজ এখনই করতে চেয়েছিলাম সেগুলো হয়নি, সেগুলো আস্তে আস্তে হবে। একটা জাতির ইতিহাস খুব ছোট না। আরও একটা বড় জিনিস আমরা অর্জন করেছি বলে আমরা মনে করি, সেটা হলো 24 দিয়ে 71কে ঢেকে ঢেকে দেওয়ার চেষ্টা ছিল। জামায়াতে ইসলামী মনে করেছিল এখানে তাদের যেহেতু পার্টিসিপেশন আছে, তারা এটা দিয়ে 71 ভুলিয়ে দেবেন। অনেকেই এই ধরনের কথাবার্তা ওয়াজ শুনতেছি, জামাতের নমিনেশন প্রাপ্ত ওয়াজিনরা ওয়াজ করছেন, কিন্তু না, এই দেশের মানুষ এটাও প্রত্যাখ্যান করেছেন। আওয়ামী লীগের স্বাধীনতার চেতনার যে বয়ান, সেটাকে সে যেভাবে ফ্যাসিজম কায়েম করার জন্য, আওয়ামী লীগ 2018 পর্যন্ত ফ্যাসিস্ট ছিল, 18 পরে মাফিয়া হয়ে গেছে। তো 18 পর্যন্ত তার ফ্যাসিস্ট বয়ান তৈরির যে টুল ছিল, সেই চেতনাকে আমরা ঘৃণা করি, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার আমরা করি না, এবং এর একটা ট্রু স্পিরিট ছিল, সেটার পক্ষে জাতি থাকবে এবং আমাদের ইতিহাসের ভিত্তি রচিত হবে সেখানে। ওটাও ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে জরুরি, ওই যে বললাম শুরুর দিকে, বিপ্লব করে ক্ষমতা দখল করার খোয়াব ছিল কিছু লোকের, সেই খোয়াবটাও ধ্বংস হয়ে গেছে। সো আমরা একটা আমাদের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে আমরা চলতে চেয়েছি, মোটা দাগে আমরা সেই জায়গায় আছি। সুতরাং 1 বছর পরে এসে আমাদের অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। বাকি পথ আমরা নিশ্চয়ই সুন্দরভাবে পাড়ি দিতে পারবো।